আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসলে হুট করে বিদ্যুৎ চলে যাওয়াতে লাইনটা কেটে গেছিল। আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। যারা পরবর্তীতে আসবে তারা পরে দেখে নিবে। এখন যারা ফ্রি আছে জয়েন করবে, আর যারা ফ্রি নাই তারা পরে দেখে নিবে, সমস্যা নাই। যারা জয়েন করেছেন শুনতে পাচ্ছেন? একটু বলবেন। এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা বল। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা যে ফোল্ডারটা আমাদের জন্য করেছি, আমি আবার নতুন ভাবে দেখাচ্ছি। যে ফোল্ডারে আমরা ছিলাম সেই ফোল্ডারে দেখবেন যে এভাবে রাইট বাটন ক্লিক করলে নিউতে গিয়ে আমরা টেক্সট ডকুমেন্ট নিব, একটা টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা ইন্ডেক্সটার নামটা ধরেন আমরা রিনেমটা চেঞ্জ করলাম, ডট টিএক্সটি যেটা আছে সেটাকে আমরা করে দিব এইচটিএমএল। এখন একটা জিনিস দেখবেন যে অনেকের এভাবে রাইট বাটন ক্লিক করার পরে যখন এটা নিবেন তখন কিন্তু ডট টিএক্সটি এটা থাকবে না। অনেকের কম্পিউটারে দেখবেন শুধুমাত্র এভাবে এভাবে থাকবে, এতটুকু থাকবে। ঠিক আছে, তো এটা যদি না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে রাইট বাটন ভিউতে যাবেন, উপরে যে ফোল্ডার আছেন সেই ফোল্ডারে উপরে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে একটু ডানে করে দেখবেন যে ফাইল নেম এক্সটেনশনস এই ধরনের একটা অপশন আছে, এখানে টিক মার্ক করা আছে। এটা যদি টিক মার্ক থাকে তাহলে টিএক্সটি টা থাকবে। এটা যদি টিক মার্কটা তুলে দিই দেখবেন যে এই যে এটা টিএক্সটি চলে গেছে, এখানে যে আমরা চেঞ্জ করেছি এইচটিএমএল সেটাও চলে গেছে। হ্যাঁ, তার মানে যে এক্সটেনশন, যেটা বিভিন্ন ফাইলের যে এক্সটেনশন সেটা কিন্তু শো করানো যায়, আবার হাইড করানো যায়। তা আপনি যদি এটা এখানে যদি না পান তাহলে আপনি কি করবেন, মাই কম্পিউটারে যাবেন, তাও একইভাবে ভিউতে যাবেন, যাওয়ার পরে ডানে গিয়ে দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন এটা আছে। এটা ক্লিক করলে, ক্লিক করা থাকা অবস্থায় এক্সটেনশনটা দেখা যাবে। ঠিক আছে, আর এটা ক্লিক করা, যদি আপনি ক্লিকটা তুলে দেন তাহলে কিন্তু এটা আর দেখা যাবে না, এটা প্রত্যেকটাতে চলে যাবে। প্রত্যেকটা যে কোনো ফাইল থেকেই চলে যাবে। যেমন আমরা একটু আগে দেখাইছি যে যে এই যে ওয়ার্ড ডকুমেন্টের ফাইল, এখানে দেখবেন যে ডকুমেন্ট পর্যন্ত আছে, ডট ডিউ সিএক্স এটা নাই। এই যে এটা এটা দেখেন পিএইচপি ডট জেপিজি এটা নাই। ঠিক আছে, এইভাবে করে এক্সটেনশনটা আপনারা হাইড করতে পারেন, আবার শো করাইতে পারেন। যাদের এখানে সমস্যা হবে বা অন্য কোনো আহ, কি বলে যে এটা উইন্ডোজ ইউজ করেন, তারা দেখবেন যে এখানে ভিউতে গেলে নিচের দিকে ফোল্ডার অপশন আছে। আপনি ফোল্ডার অপশনটা বা এখানে লিখে দিলেও চলে, অথবা এখানে আপনি মাই কম্পিউটারে গিয়ে এখানে যে উইন্ডোজ বাটন আছে সেখানে গিয়ে লিখে দিবেন এখানে ফোল্ডার অপশন। ফোল্ডার অপশন, এই ফোল্ডার অপশনটা এখানে উইন্ডোজ 10 এ বা তার উপরের দিকে ফাইল এক্সপ্লোরার অপশন নামে আছে। আগের গুলো তো ফোল্ডার অপশন হিসেবে ছিল, যেমন উইন্ডোজ 7 এ যদি কেউ 7 ইউজ করে থাকেন ফোল্ডার অপশন পাবেন। এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আসছে এটা, এই ভিউতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে দেখবেন যে এই হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ। তার মানে এটা ক্লিক করা অবস্থায় হাইড থাকবে, যদি ক্লিকটা তুলে দেন তাহলে কিন্তু এটা আবার কি দেখা যাবে। এখন দেখা যাচ্ছে, আমি আবার দেখাচ্ছি। ফোল্ডার অপশন, এখানে ফাইল এক্সপ্লোরার অপশন নামে আছে, এটাতে উইন্ডোজ 10 এ এটাতে ক্লিক করলাম। এখন দেখবেন যে ডট টিএক্সটি এটা এখন দেখা যাচ্ছে। বাট ভিউতে গিয়ে আমি যখন এই যে হাইট এক্সটেনশনস এখানে ক্লিক করে দিয়েছি তখন কিন্তু এটা আর, এখন যদি অ্যাপ্লাই বা ওকে করি তখন এটা আর দেখা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে আপনি ভিউতে গিয়ে এখানেও করতে পারেন। ঠিক আছে, এই এখানে ক্লিক করলে তখন দেখা যাবে, আবার ক্লিকটা তুলে দিলে তখন দেখা যাবে না। ব্যাপারটা বুঝছেন? এই এতটুকু, এই কাজটা করতে হবে। কারণ হচ্ছে আপনি এটা যখন আপনার এভাবে থাকবে তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন, না হলে চেঞ্জ করতে পারবেন না। তাহলে আমরা যখন এটাকে যখন চেঞ্জ করে দিয়েছি, এই এই ফাইলটাকে যখন আমরা চেঞ্জ করে এইচটিএমএল করে দিয়েছি, এই যে লাস্টের টিএক্সটিটা, তখন কি হয়ে গেছে, একটা ওয়েব পেজ হয়ে গেছে। হ্যাঁ, তো ওয়েব পেজ হয়েছে সেটা কিভাবে বুঝছি, এটা ব্রাউজারের রূপ দিয়ে নিয়েছে। এটা দেখেন যে মাইক্রোসফট এজ এর রূপ নিয়েছে, আপনাদের কম্পিউটারে যেটা দেখবেন যে আপনি অন্য কোনো ব্রাউজারের রূপ নিয়ে নিয়েছে যেটা আপনার কম্পিউটারে আছে, বা গুগল ক্রোম হইতে পারে। তো এটা কিভাবে চেঞ্জ করবেন, এটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজ, একেবারে নিচে প্রপার্টিজে ক্লিক করবেন।
তারপর দেখবেন চেঞ্জ, চেঞ্জ নামের একটা অপশন আছে। এই অপশনটা দেওয়ার পরে আপনার যা ব্রাউজার আছে সবগুলো দেখাবে। হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরার থেকে নিয়ে মজিলা ফায়ারবেস বলেন, যেটা আপনার এখানে ইনস্টল আছে সেগুলো দেখাবে। ধরুন আমি এটা করে দিব কি এখন গুগল ক্রোম। তাহলে এখন যদি আমি ওকে করি, এখন দেখবেন যে সেটা গুগল ক্রোমের আইকন হয়ে গেছে। তার মানে আমি যদি এখন ডাবল ক্লিক করি বা ওপেন করি, তখন সেটা এটা কি গুগল ক্রোমে ওপেন হবে। হ্যাঁ, ধরুন আমি চাচ্ছি এটা গুগল ক্রোমে আমি ওপেন করব না, তাহলে আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে চেঞ্জে গিয়ে আবার মাইক্রোসফট এজ করে দিব। তাইলে এটা কি হবে, ওকে দিব, এটা এখন মাইক্রোসফট এজ। আমি যখন ক্লিক করি সেটা মাইক্রোসফট এজে ওপেন হবে। ঠিক আছে, এইভাবে করে আপনি আইকনটা চাইলে চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা অলরেডি এখানে দুটো কাজ বলেছি, একটা হচ্ছে এই এক্সটেনশনের ব্যাপারটা, আরেকটা হচ্ছে আইকন চেঞ্জের ব্যাপারটা। এরপর আরেকটা অলরেডি বলেছি আমি একটু আগে যারা ছিলেন, সেখানে কি এডিটরটা কিভাবে ইনস্টল করতে হয়। আমি যেহেতু ভিডিও এটা যেহেতু আগের ভিডিওটা থাকবে না, এটা এখানে আবার দেখাচ্ছি। এখানে আপনি ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন যে নোট প্যাড, এটা এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। এটা লেখার পরে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে লাস্ট ভার্সন যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বক্স আসবে এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পরে এটা এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, অনেকে এদিকে বাম দিকে দেখাবে, অনেকে এদিকে উপরের দিকে দেখাবে। ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা আপনি গিয়ে এখানে আপনার কম্পিউটার থেকে গিয়ে ডাউনলোড নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে প্রথমে দেখবেন যে একটু আগে আমরা দুইবার এটা ডাউনলোড করেছি। তো এই ফাইলকে ডাবল ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। তাহলে ইয়েসে ক্লিক করার পরে ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। এটা এটা আমি একটু আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি, ভিডিও আগেরটা ডিলিট। তাহলে এটা এই সামান্য সময়ের মধ্যে এটা আমরা ইনস্টল করতে পেরেছি, এবং এভাবে এটা আসবে, এটা আমরা ক্লোজ করে দিব। এখন দেখেন, এটা ইনস্টল করার পরে আপনি যেই ফাইলটা রেডি করেছেন সেখানে এইভাবে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে 2 নম্বর বা 3 নম্বর অপশনে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই ধরনের একটা অপশন আসবে। এটা যদি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন না করে ইনস্টল না করেন এটা দেখা যাবে। ঠিক আছে, তখন আপনি এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে ফাইল দুটো আছে, একটা একটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এই রাইট বাটন ক্লিক করে এইভাবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ক্লিক করবেন, তাহলে এটা এই এডিটর উইন্ডোটা শো হবে। এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখানে আমরা এটাকে যদি ডাবল ক্লিক অথবা ওপেন করি, অথবা এভাবে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, তখন কিন্তু এটা ব্রাউজারে শো হবে। হ্যাঁ, একটু আগে কি বলেছিলাম, এটা অলরেডি একটা আমরা পেজ রেডি করে ফেলেছি। হ্যাঁ, অর্থাৎ মানে ওয়েবসাইটের জন্য অলরেডি একটা পেজ রেডি করেছি, বাট পেজটা একটা এমটি, এখানে কোনো ডিজাইন নাই। ঠিক আছে, এই ডিজাইনটা করতে গেলে আমাদের করতে হবে কি, ওই এটা এডিটর ওপেন করতে হবে। এডিটর ওপেন করার পরে ধরুন এখানে আমি দেখেন যে এখানে ইলিয়াস হোসাইন আমার নাম লিখে দিচ্ছি, লিখলাম। লিখার পর আপনি কি করবেন, সেভ, এখান থেকে ফাইল থেকে যেতে পারেন বা কন্ট্রোল এস দিবেন বারবার। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন। এস দেওয়ার পরে আপনি ওই যে ব্রাউজার এখানে যেটা ওপেন করেছেন সেই ব্রাউজারে যাবেন, অথবা এখান থেকে নতুন করে এটা ওপেন করবেন ডাবল ক্লিক করে। দেখবেন যে এখানে এই সাদা জায়গার মধ্যে ইলিয়াস হোসেনটা চলে আসছে ব্রাউজারের মধ্যে। কিন্তু আপনি এমনিতে ব্রাউজারের মধ্যে চাইলে যে কোনো জায়গায় কিছু লিখতে পারবেন না, বাট এই এডিটরের মধ্যে যেটা লিখবেন সেটা কিন্তু কি হবে, এখানে ব্রাউজারে চলে আসবে। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা লিখবো, অর্থাৎ আমরা ডিজাইন গুলো, কোড গুলো লিখবো এই এডিটরের মধ্যে এবং শো হবে ব্রাউজারের মধ্যে। তো এইভাবে করে এটা একটা পেজ, এটা একটা পেজ, এভাবে একাধিক পেজ থাকবে। হ্যাঁ, অনেকগুলো পেজ থাকবে একটা ফোল্ডারের মধ্যে, অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। কিভাবে আমি দেখাচ্ছি, যেমন ধরেন আমাদের w3psb.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে গেলেন, যাওয়ার পরে ধরুন আপনি লগ ইনে ক্লিক করলেন, লগ ইনের যে ইন্টারফেসটা আসলো এটা একটা পেজ। আপনি রেজিস্টারে ক্লিক করলেন, রেজিস্টারে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্ম আসবে। ইন্টারনেট প্রবলেম করতেছে নাকি, শুনতে পাচ্ছেন, লাইনে আছেন নাকি, শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে মনে হয় নেটের সমস্যা করছিল এটা। আচ্ছা, এটা একটা ক্লিক করলাম, তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, একটা পেজ আসবে। হ্যাঁ,
এটাকে ডিস্টার্ব করতেছে। যাই হোক, অর্থাৎ আমরা এখানে ক্লিকের পরে যেই পেজ গুলো আসতেছে এগুলো আলাদা আলাদা পেজ। হ্যাঁ, সে আলাদা আলাদা পেজ গুলো এই ফোল্ডারের মধ্যে, মানে আমরা যে ফোল্ডারে এখন ধরনের এই ধরনের কাজ করতেছি এই ধরনের একটা ফোল্ডারের মধ্যে কি আছে, সেভ আছে। তো এইগুলো একটা সাথে একটা লিঙ্ক করা থাকে, একটা ওয়েবসাইটে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি একটা পেজ রেডি করে ফেলেছি এবং সেটাতে আমরা এখন স্ট্রাকচারটা দেখবো। দেখেন, আমরা এখানে স্ট্রাকচার কিভাবে লিখবো, এখানে আমরা চাইলে এভাবে নর্মালি লেখা লিখবো না। আমরা করব কি, এই জায়গায় এই ব্রাউজারকে দুই ভাগে বিভক্ত করব। এখানে দেখেন সাদা অংশ যেটা আছে নিচে, এই সাদা অংশটা হচ্ছে বডি। আর এখানে যে অ্যাড্রেস বার নিচে যেটা লাইন আছে, এই লাইন থেকে উপরে সেটা হচ্ছে হেড, হিডিং অংশ। আর নিচেরটা হচ্ছে বডি। দুই ভাগে বিভক্ত করব এবং পুরো পেজকে আমরা এইচটিএমএল দিয়ে ইনক্লুড করব। কিভাবে, এখানে দেখেন আমরা, আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা যেই এখন মানে যেই এইচটিএমএল ফাইলের কাজ করতেছি সেটা হচ্ছে এইচটিএমএল ভার্সন 5। হ্যাঁ, 5 এর একটা ডিক্লারেশন আছে। ডিক্লারেশন গুলো এভাবে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। অ্যাঙ্গেল ব্র্যাকেট অনেকে দিতে প্রবলেম করে যারা একেবারে নতুন কম্পিউটারে। এটা হচ্ছে যে কিবোর্ড থেকে বাম পাশে শিফটটা চিপে ধরে ডান পাশে দেখবেন দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের বাটন আছে, সেগুলোতে ক্লিক করবেন। তাহলে এভাবে এটাতে বড় হাতের দিতে পারবেন ডক টাইপ, ছোট হাতের দিবেন, এরপরে এইচটিএমএল। এই যে ডক টাইপের আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন। দেখেন আমি একটু বড় করি, কিভাবে লিখছি আমি, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি দুপাশে, তারপর প্রথম অ্যাঙ্গেলের পর একটা কি আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ডক টাইপ DOCTYPE, তারপর স্পেস দিয়ে এইচটিএমএল লিখে দিয়েছি। এটার মানে হচ্ছে আমরা এইচটিএমএল ভার্সন 5 এ কাজ করতেছি। এটা যে কোনো ডেভেলপার দেখলে বুঝতে পারবে যে এটা এইচটিএমএল ভার্সন 5, অথবা এটা একটা ধরেন স্ট্যান্ডার্ড, মানে এইচটিএমএল 5 নিয়ে আপনি কাজ করতে গেলে এটা লিখতে হবে। জাস্ট এতটুকু মাথায় রাখলে হচ্ছে। এরপরে আপনি এন্টার দিয়ে নিচে নামাবেন। তারপরে আমরা স্ট্রাকচারটা লিখবো। স্ট্রাকচার গুলো কতগুলো ট্যাগের সমন্বয়ে লিখবো। ট্যাগ গুলো এই TSG ট্যাগ। হ্যাঁ, ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে। ট্যাগ গুলো জোড়া জোড়া বলতে এভাবে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখেন একটা একটা গ্রেটার দেন, একটা লেস দেন, একটা গ্রেটার দেন, একটা লেস দেন, এভাবে চারটা লিখবেন। লেখার পরে প্রথম এটাতে লিখবেন HTML, এরপর আবার পরটাতেও লিখবেন HTML। এখন দেখেন ট্যাগ গুলো বলছিলাম কি জোড়ায় জোড়ায় আসে, মানে দুটা দুটা, অর্থাৎ এটা একটা দুইটা। এখন এই দুইটা ট্যাগেই লেখা আছে, দেখবেন যে HTML। হ্যাঁ, কিন্তু আমরা একটাকে বলবো ওপেনিং ট্যাগ, পরেরটাকে বলবো ক্লোজিং ট্যাগ। তো এখন ওপেনিং ট্যাগ কোনটা, ক্লোজিং ট্যাগ কোনটা, এটার একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এই যে এখানে মাঝখানে স্পেস দিতে পারবেন, আপনি স্পেস দিয়ে এভাবে এন্টার প্রেস করে নিচে নামাইতে পারবেন। এখন দেখেন এইচটিএমএল এটা যেরকম এটা ওরকম, কিন্তু দুটোই ট্যাগ। হ্যাঁ, বাট এটা ওপেনিং, এটা ক্লোজিং। ক্লোজিং ট্যাগে একটা কি করতে হয়, এই অ্যাঙ্গেল, প্রথম অ্যাঙ্গেল যেটা আছে সেটার পরে একটা স্ল্যাশ দিবেন, এভাবে ফ্রন্ট স্ল্যাশ। এই স্ল্যাশটা এখানে একটা স্ল্যাশ ফ্রন্ট দিবেন। ঠিক আছে, এই ফ্রন্ট স্ল্যাশটা দেওয়ার পরে দেখবেন যে একটা কালার এসে গেছে। আমি যদি স্ল্যাশটা তুলে দিই তখন দেখবেন যে এখানে ক্লিক করলে কোনো কালার আসতেছে না। বাট যখন স্ল্যাশটা দিবেন তখন দেখবেন যে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে আরেকটা ক্লিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে একটা সাথে একটা লিঙ্ক আপ হয়েছে। অর্থাৎ এই ট্যাগ গুলো এভাবে জোড়ায় জোড়ায় থাকে। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের মধ্যে অ্যাঙ্গেলের পরে একটা স্ল্যাশ থাকে। হ্যাঁ, এতটুকু। তাহলে আমরা এই এইচটিএমএল, এই যে পেজটা, এই পেজে ডিজাইন করার জন্য যতগুলো কোড লিখবো সবগুলো এই এইচটিএমএল ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে এই যে জায়গাটা আছে এখানে লিখবো। এটা অনেক বড় হবে, ঠিক আছে, অনেক নিচে যাবে, চলে যাবে, সমস্যা নেই। কিন্তু আমরা এর ভিতরেই যাবতীয় কোডগুলো লিখবো। তাহলে এই এইচটিএমএল দিয়ে চাইলে আমরা কি করতে পারি, তাহলে পুরো এইচটিএমএল এর পেজকে কভার করতেছি। তো কভার করার পরে এইচটিএমএল পেজটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উপরে হিডিং আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট মাথায় রাখেন, দেখে থাকেন, না বুঝলে বলবেন। হ্যাঁ, এগুলো করতে করতে আমরা পারবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে দেখেন দুই ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে কি হিডিং, এই হিডিং অংশের জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে বলা হয় হেড ট্যাগ। চাও আমরা কি করব, চারটা অ্যাঙ্গেল দিব এখানে। চারটা অ্যাঙ্গেল দেওয়ার পরে HEAD হেড লিখবো। এখানে কি করব, HEAD হেড লিখবো। দ্বিতীয় ট্যাগ যেটা আছে সেটাতে একটা স্ল্যাশ দিয়ে দিব। তাহলে দেখবেন যে এটা একটা সাথে একটা লিংক হয়ে গেছে এবং মাঝখানে গিয়ে একটা স্পেস দিয়ে এভাবে আমরা চাইলে নিচে নামাতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই হেড ট্যাগ, এটার মানে হচ্ছে কি এই এতটুকু অংশটা। ঠিক আছে,
এর নিচে আমরা কি করব, এটার নিচে আরেকটা ট্যাগ লিখবো, 4টা অ্যাঙ্গেল দিব, বিউ ডি ওয়াই, বডি, এটাকে বলে বডি, ঠিক আছে, বিউ ডি ওয়াই। এখানে পরটাকে কি করব, একটা স্ল্যাশ দিয়ে লিঙ্ক আপ করে দিব, তারপর এখানে স্পেস দিব, এন্টার প্রেস করব, এগুলো নিচে নামবে। এখন দেখেন এগুলোকে আমি একটু ছোট করে আনি। হ্যাঁ, এই প্রথম হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে হেড ট্যাগ এবং বডি ট্যাগ। এখানে দেখেন এইচটিএমএল টা বাহিরে, এর ভিতরে দুটো ট্যাগ আছে, একটা হেড ট্যাগ, একটা বডি ট্যাগ। এটা একটা ডিজাইন আছে লেখার, ট্রি ডিজাইন বলা হয় এটাকে, বলা হয়। এই এই এইচটিএমএল এর ভিতরে যেহেতু হেড ট্যাগটা আছে, তাইলে হেডটা থাকবে একটু ডানে। এই একটা ট্যাব দিয়ে কিবোর্ড থেকে বাম পাশে উপরে ট্যাব আছে, ট্যাব একটা বাটন আছে দেখবেন, ওটা থেকে এভাবে মানে সামনে কার্সরটা রেখে একটা ট্যাব প্রেস করবেন, এটা একটু ডানে যাবে। এখানেও একইভাবে কার্সরটা রেখে ট্যাব প্রেস করবেন, এটা ডানে যাবে। তার মানে এইচটিএমএল এর ভিতরে যে ট্যাগটা আছে সেটা ডানে হয়ে বসবে। যেহেতু এটা এবং এটা পাশাপাশি, একটার ভিতরে একটা না, এগুলো পাশাপাশি, তাহলে দুটোটা একই লাইনে বসবে, ঠিক আছে। এখানে গিয়ে কার্সর দেখেন, এইচটিএমএল এর ভিতরে দুটো ট্যাগ দিয়েছে, একটা হেড ট্যাগ, একটা বডি ট্যাগ, ঠিক আছে। এভাবে ডিজাইন করে লিখতে হবে একটু ডানে করে, মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লিখলে সেটা ডানে হবে, এটার ভিতরে হলে এগুলো আবার ডানে হবে, এভাবে। তাহলে দেখেন, আমরা এই এইচটিএমএল মানে হচ্ছে কি বলেছি, পুরো পেজ কে কভার করেছি। এরপরে হেড মানে হচ্ছে আমরা এই এতটুকটাকে কভার করব। তারপরে বডি মানে হচ্ছে, এই বডি মানে হচ্ছে এখানে পুরো সাদা অংশটা। তার মানে সাদা অংশে যদি আমরা কিছু লিখতে যাই, কাজ করতে যাই, সেটা আমরা বডির ভিতরে করব। এখন আমরা যদি এই উপরে কাজ করতে যাই, তাহলে সেটা হবে হেড ট্যাগের মধ্যে করব। এখন দেখেন এখানে, এখানে দেখবেন যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের একটা কি আছে, টাইটেল আছে, এটাকে বলা টাইটেল। ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমরা যদি ফোল্ডারে যাই, দেখবেন যে আমরা রিনেম করেছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। এই রিনেমটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন এই এডিটরের মধ্যে আমরা এই হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ দিয়ে সেটাকে চেঞ্জ করব। যেহেতু হেড ট্যাগের মধ্যে ট্যাগ লিখবো, একটু ডানে করে লিখবো, ঠিক আছে। 4টা অ্যাঙ্গেল দিব, তারপরে দিব টাইটেল। এই ট্যাগ গুলো মুখস্থ করতে হবে না, ঠিক আছে, এগুলো জাস্ট দেখে বুঝেন, এগুলো আস্তে আস্তে হবে। এই টাইটেল দেখেন, টাইটেল এটাকে আমরা ক্লোজ করবো, তাহলে কি হবে, একটা স্ল্যাশ দিব, মাঝখানে একটু জায়গা করবো, ঠিক আছে। এখন দেখেন এই টাইটেল, এটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ, এর ভিতরে যদি আমি কিছু একটা লিখি, ধরেন ইলিয়াস লিখলাম আমি, ঠিক আছে, ইলিয়াসটা লিখলাম। এখন কন্ট্রোল এস দিবেন, সেভ। হ্যাঁ, এখান থেকে সেভ দিতে পারেন, এটা বারবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন। তারপরে আপনি ওই যে ব্রাউজার যেখানে ওপেন করেছেন ফাইলটা, সেখানে গিয়ে রিফ্রেশ অথবা রিলোড আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর যদি ক্লিক করবেন, কন্ট্রোল আর দিলে দেখবেন যে এটা চেঞ্জ হবে। এই যে যেটা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, সেটা এখন ইলিয়াস চলে আসছে। তার মানে আমরা ব্রাউজারে অলরেডি চেঞ্জ করা শুরু করে দিয়েছি। এই যে এখানে আমরা ট্যাগ গুলো এভাবে দিয়ে এক একটা ট্যাগ দিয়ে এক একটা কাজ করব, সেটা ব্রাউজারে কি হবে, শো হবে। অলরেডি দেখেন ইলিয়াস এটা চলে আসছে, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করতে পেরেছি, এটা হচ্ছে টাইটেল, পেজের টাইটেল। হ্যাঁ, তারপরে এবার আসেন, আমরা যদি এই সাদা অংশে কিছু লিখতে যাই, তাহলে কি করব, বডিতে, বডির মধ্যে ধরেন আমরা লেখা লিখবো, নর্মালি লিখবো না, আমরা ট্যাগ দিয়ে লিখবো সবসময়। ট্যাগ গুলো কি আসে, জুড়াই জুড়াই, 4টা অ্যাঙ্গেল দিয়ে আমরা কি করবো, ধরুন বি ট্যাগ দিব একটা, বি, বি কে কি করবো, ক্লোজ করব। এখন কথা হচ্ছে এভাবে ট্যাগ গুলো কোত্থেকে লিখতেছি, ট্যাগ গুলো আস্তে আস্তে আমরা এক একটা ক্লাসে এক এক ধরনের ট্যাগ শিখবো। এভাবে এইচটিএমএল এর সর্বোচ্চ 140টা মতো ট্যাগ আছে, এগুলো মুখস্থ করতে হবে না। 8-10টা ক্লাসের মধ্যে আমরা এগুলো শেষ করে ফেলবো, এবং এগুলো মুখস্থ থেকে যাবে, সমস্যা নেই। কাজ করতে করতে এগুলো একেবারে রপ্ত হয়ে যাবে। তো এই বি ট্যাগের কাজ কি, বি ট্যাগের মধ্যে যদি কিছু একটা লিখি, সেটা বোল্ড আকারে শো হয়, বোল্ড। বোল্ড আগে জিনিস যদি দেখাতাম যায়, তাহলে ধরেন যে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড অনেকেই জানে, মাইক্রোসফট ওয়ার্ডে যাব, গিয়ে ধরেন এখানে এই লেখাটা আছে, হ্যাঁ, এই লেখাকে এভাবে ব্লক করে আমি যদি এখানে বি তে ক্লিক করি, তাহলে দেখবেন যে লেখাটা একটু মোটা হয়ে গেছে। এটা এটা হচ্ছে বোল্ড অপশন, ঠিক আছে। আবার আমি যদি এটা ক্লিক করি আইতে, দেখবেন যে এটা একটু বাঁকা হয়ে গেছে। ইউতে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে গেছে। এই যে অপশন গুলো, এই অপশন গুলো এখন দেখবো আমরা এখানে কিভাবে করে। দেখবেন যে আমরা এই বি ট্যাগের মধ্যে যদি কিছু একটা লিখি, ধরেন যে ডাব্লিউ, ধরেন যে আমরা W3, তারপরে প্রোগ্রামিং, কেউ একজন মনে হয় জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, তাহলে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা বিটা বড় পড়ে না কেন, বাংলাদেশ। আচ্ছা,
এখন দেখেন বির মধ্যে লিখেছি এটা, ঠিক আছে। তারপর আমরা সেভ করব, হ্যাঁ, সবসময় কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। তারপর ওই ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে রিলোড দিবেন, দেখবেন যে এটা এই সাদা অংশটা আসছে এবং এটা বোল্ড হয়ে আসছে, ঠিক আছে। আমরা যদি এখন এখানে যে কোনো জায়গায় এবার যে কোনো লাইনে আপনি কার্সরটা রেখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি, তাহলে নিচের দিকে একই লাইনটা কপি হয়। কন্ট্রোল ডি, কিবোর্ডের একেবারে কর্নারে যেটা আছে বাম পাশে এটা কন্ট্রোল, হ্যাঁ, এরপর এটা চিপে ধরে ডি প্রেস করবেন। এই কথাগুলো কেন বলতে হয়, অনেকেই দেখা যায় আমাদের ক্লাসে শুরুর দিকে একেবারে কম্পিউটার মানে কম্পিউটারের বেসিকটা অনেকের হয়তো তেমন কিছু জানা থাকে না, জাস্ট হয়তো কম্পিউটার আছে, সেজন্য এই কথাগুলো বলতে হয়। একটু বোর ফিল করার দরকার নাই, যারা একটু অ্যাডভান্সে আছেন বোর ফিল করার কিছু নাই, ঠিক আছে। আমরা কিন্তু শূন্য থেকে শুরু করতেছি বিদায় অনেক কিছু আমাদের এভাবে বলতে হয়। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কোথায় ছিলাম, বোল্ড। এই এই একই লাইনে যে কোনো লাইনে এভাবে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে প্রত্যেকটা লাইন কপি হবে। এখানে আমরা বি এর জায়গায় একটা লাইন করি, তাহলে এই বি এর জায়গায় যদি আই করে দিই, ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইটালিক একটু বাঁকা লেখা দেখেছি, দেখবেন যে এই আই ট্যাগের কারণে আইকে ওপেন করতে হবে, আইকে ক্লোজ করতে হবে। তাহলে দেখবেন যে এখন এখানে এসে রিলোড দিলে দেখবেন যে এটা একটু বাঁকা টাইপের আসছে, দেখেন লেখাটা একটু বাঁকা টাইপের। আর এটা বি এর মধ্যে যেটা মানে এতটুকটা হচ্ছে বি এর মধ্যে, ঠিক আছে, এটা বোল্ড। আর এতটুকটা হচ্ছে আই এর মধ্যে, তাহলে এটা কি একটু বাঁকা। এখন যদি আমি এভাবে আরেকটা কপি করে এখানে ধরেন ইউ ট্যাগ, ইউ ট্যাগ, ঠিক আছে, ইউ ট্যাগ, ইউ ট্যাগকে ক্লোজ করতে হবে, হ্যাঁ, ছোট করি এটা, ইউটেক। দেখেন ইউটেক কে ক্লোজ করার মধ্যে ইউটেক এর মধ্যে যেটা লিখেছি, যদি এখানে এসে ব্রাউজারে এসে রিলোড দিই, এই যে দেখতে পাবেন এতটুকটা হচ্ছে ইউটেক এর মধ্যে, এটা কিন্তু আন্ডারলাইন আসছে, হ্যাঁ। তার মানে ট্যাগ গুলো কিভাবে কাজ করে অলরেডি বুঝে গেছেন। আমরা এইচটিএমএল দিয়ে পুরো পেজকে কভার করেছি, এরপরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ লিখেছি। যদি আমরা এই উপরে যদি কিছু চেঞ্জ করতে যাই, সেটা কাজ করব কোথায়, এই হেডের মধ্যে। যদি আমরা সাদা অংশে কিছু করতে যাই, সেটা করব বডির মধ্যে। এবং তাইলে এইচটিএমএল হেড টাইটেল বডি এগুলো হচ্ছে মৌলিক স্ট্রাকচার, ঠিক আছে। এগুলো অলওয়েজ প্রত্যেকটা পেজে থাকবে, প্রত্যেকটা পেজে এগুলো লিখে দিতে হবে আমাদের। ফার্স্টে আমরা কি লিখবো, এইচটিএমএল ট্যাগ গুলো লিখবো ওপেন ক্লোজ, তারপর হচ্ছে হেড ট্যাগ ওপেন ক্লোজ, তারপর বডি ওপেন ক্লোজ, হেডের মধ্যে টাইটেল ওপেন ক্লোজ লিখবো। তারপরে যাবতীয় কাজগুলো কোথায় করব, বডির মধ্যে। বডির মধ্যে অসংখ্য অসংখ্য ট্যাগ ইউজ করবো আমরা, ঠিক আছে। ট্যাগ ইউজ করবো, বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করবো, বিভিন্ন প্রোগ্রামিং লাইন গুলো লিখবো আমরা। তখন আমাদের এভাবে পেজ গুলো কি হবে, তৈরি হবে। অলরেডি আমরা এখন কিন্তু এই যে ব্রাউজারের মধ্যে কিভাবে লেখে, ব্রাউজারের মধ্যে এখানে চাইলে আপনি লিখতে পারবেন না, কেউ কিন্তু এই জিনিসটা না জানা অবস্থায়, এই যে আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা না জানা অবস্থায় কিন্তু কেউ কিন্তু সারা জীবন কান্না করলেও কিন্তু এই যে ব্রাউজার এখানে কোথাও লিখতে পারবে না, লেখার কোনো সুযোগ আছে? জাস্ট অ্যাড্রেস বারে লিখতে পারবে, লিখে এটা ব্রাউজ করতে পারবে, একটা ব্রাউজারে এতটুকু করতে পারবে। কিন্তু এখানে আমরা অলরেডি লেখা শিখে গেছি। তার মানে আমরা এভাবে এই যে আমাদের আমরা যে কি করতেছি, ধরেন আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গেলাম, তা আমরা ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাবো যে আমাদের কোথায় চলে আসলো। আচ্ছা, এই এই যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, বিভিন্ন ধরনের পিকচার দেখতে পাচ্ছি, লেখালেখি দেখতে পাচ্ছি, এই যে জিনিসগুলা। আচ্ছা, এটা একটু ওপেন মুট করে দিই, হ্যাঁ, এই এই যে বিভিন্ন ধরনের বাটন দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অলরেডি কি করা, এখানে অলরেডি আমরা কাজ করা, মানে কিভাবে করে বা কোন পেজে করে, কোন এডিটর দিয়ে কিভাবে করে, এই জিনিসগুলো অলরেডি দেখতে পাচ্ছি, দেখা শুরু করে দিয়েছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা এই এখন আমরা এই পেজটা যেভাবে রেডি করেছি, এই ইউটিউবের পেজটাও কিন্তু ঠিক একইভাবে রেডি করেছি। বাট আমাদের এখানে কয় লাইন কোড আছে, মাত্র এই কয় লাইন, 14 লাইন কোড আছে, অল্প কিছু। কিন্তু এই এইচটিএমএল এর সরি এই ইউটিউবের যে পেজটা, এখানে অসংখ্য অসংখ্য কোড আছে, অসংখ্য অসংখ্য কোডের মাধ্যমে এবং প্রোগ্রামিং এর মাধ্যমে কি করছে, এই ডিজাইন গুলো করছে। তো এগুলো আমরা আস্তে আস্তে করতে পারবো। আজকের ক্লাস হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে, একেবারে প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা ফাইল কিভাবে রেডি করতে হবে, এক্সটেনশনটা আনা নেওয়া কিভাবে করা যায়, আইকনটা কিভাবে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে এটার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে যে এই যে এডিটর অপশনটা, হ্যাঁ, এটার জন্য আমরা একটা এডিটর আনবো। যাদের কম্পিউটারে নেট কানেকশন থাকবে না, তারা মোবাইল দিয়ে কি করবেন, মোবাইল দিয়ে আপনারা এখানে ব্রাউজ করে নোটপ্যাড প্লাস প্লাস ব্রাউজ করে এখান থেকে কি করবেন, ডাউনলোড করে সেটা মোবাইল থেকে আপনি ব্লুটুথ হোক বা যে কোনো ভাবে কম্পিউটারে নিয়ে ইনস্টল করতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। তারা তেমন কোনো টুলস এর প্রয়োজন হবে না, সবগুলো যে কয়টা টুলস আমাদের লাগবে সবগুলোই ফ্রি,
সবগুলো আমরা ইন্টারনেট থেকে নিয়ে নিয়ে কাজ করব, সবগুলো ফ্রি। শুধু ইন্টারনেটটা লাগবে আপনার, ঠিক আছে? ইন্টারনেট কানেকশনটা লাগবে। সবসময় ইন্টারনেট লাগবে না। আমরা এখন যে এখানে যে আমরা কি করতেছি, কোডিং গুলো করতেছি, এখানে কিন্তু ইন্টারনেট নাই কিন্তু। এখানে আমরা যে এটাকে ওপেন করলাম, হ্যাঁ, এখানে আমরা কোডিং করব, এভাবে যা লিখবো, লেখার পরে এখানে আমরা এটা ওপেন করব, এটা কিন্তু অফলাইন। অফলাইন আমরা জিনিসগুলো দেখবো, ঠিক আছে? ইন্টারনেট লাগবে কখন? কোনো টুলস নামাতে গেলে, এই যে একটা এডিটর নামাতে হয়েছে আমাদের, হ্যাঁ, এডিটরটা নামাতে হয়েছে, তখন আমাদের কি লাগছে? ইন্টারনেট লাগছে। বাদ বাকি ইন্টারনেট লাগবে না। ইন্টারনেট ছাড়া তো কেউ নাই আশা করি, অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন আপনারা ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? তো এটা আশা করি কোনো প্রতিবন্ধকতা না, আর টুলস বলতে কোনো প্রতিবন্ধকতা আমাদের থাকবে না। সুতরাং আমরা ইনশাল্লাহ আগে যেতে পারবো, এবং আমাদের যেটা কন্ডিশন থাকবে সেটা হচ্ছে রেগুলার এভাবে ক্লাস দেখতে হবে, ক্লাসগুলো দেখে কাজগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে কিন্তু আমরা বেশি কাজ দেখাই নাই, অলরেডি এই যে স্ট্রাকচারটা যেভাবে দেখাইছি সেই জিনিসগুলো একটু লিখবেন, লিখে এই যে এগুলো স্পেলিং গুলো করে করে একটু মাথায় রাখবেন। একবার বা দুইবার লিখলে এগুলো মাথায় বসে যাবে, ঠিক আছে? এরপর আমরা ইনশাল্লাহ সামনে আগামীকাল আবার ক্লাস হবে 10:30টার দিকে। আর একটু আগায় যাব আস্তে আস্তে করে, সর্বোচ্চ 6টা 7টা ক্লাস করালে দেখবেন যে এইচটিএমএল এর 140টা কোড শেষ হয়ে গেছে, হ্যাঁ। এরপরে আমরা ডিজাইন করতে পারবো। এই যে ডিজাইন বলতে এই যে কালার, বাটন, ডানে বামে উপরে নিচে পিকচার, এই জিনিসগুলো হচ্ছে ডিজাইন, ঠিক আছে? এগুলো আমরা করতে পারবো সিএসএস দিয়ে। তো ইনশাল্লাহ আমরা আগে যাব, তবে কন্ডিশন হচ্ছে রেগুলার থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আপনাদের এই যেটুকু আমি বলেছি, যা কথা বলেছি, সবগুলো কি বুঝেছেন? কারো কি কোনো প্রশ্ন আছে এর মধ্যে, যারা যুক্ত আছেন? যে কেউ হয়তো আইকন চেঞ্জ করা বা এডিটর বা কোন একটা প্রশ্ন আছে এরকম? বলেন কেউ একজন। এটা নির্দিষ্ট বলতে, এটা তো আসলে রেগুলার কি হচ্ছে, আপডেট হচ্ছে, বুঝেন নাই? কিন্তু আপাতত 140টা মতো কোড আছে, ট্যাগ আছে, ট্যাগ 140টা মতো, যেগুলোর মধ্যে 140টা আমাদের লাগবে না। ধরেন আমরা যেগুলো মৌলিক, যেগুলো বেশি হামেশাই ব্যবহার হবে, সেই কোডগুলো আমরা 6টা 7টা ক্লাসের মধ্যে শেষ করব। বাদ বাকি এরপরে আপনাকে আর মানে কারো কাছ থেকে শিখতে হবে না ট্যাগ গুলো, এগুলো বিভিন্ন জায়গায় আপনি দেখবেন, বিভিন্ন রিসোর্সে দেখবেন, এগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন, হ্যাঁ, সমস্যা নেই। এরপর আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমরা সিএসএস এ করতে গেলে সিএসএস করতে গেলে দেখবো, এমন কিছু ট্যাগ আছে যেগুলো এইচটিএমএল এখানে বুঝবেন না, সিএসএস করতে গেলে বুঝবো। আর কিছু ট্যাগ আছে বা অ্যাট্রিবিউট আছে যেগুলো আমরা প্রোগ্রামিং করতে গেলে বুঝবো, হ্যাঁ, এভাবে। আসলে এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে কোনো কিছুই নিত্য নাই, আপনি যতটুকু শিখবেন ততটুকুই, হ্যাঁ। এই যতটুকু শিখবেন এটা অনেক কিছু, এই আস্তে আস্তে এটাই, সমস্যা নেই। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, জাস্ট আপনি যত লেগে থাকবেন, যত প্র্যাকটিস করবেন, যত ভিডিও দেখবেন, যত ক্লাস করবেন, তত শিখতে থাকবেন, শেষ নাই এগুলোর। তবে এইচটিএমএল এর সর্বোচ্চ ব্যবহৃত 140টা মতো ট্যাগ থাকে, এই আর কি। আর কিছু বলার আছে? বুঝার ক্ষেত্রে কিছু বলার আছে? হ্যাঁ, এইটা সমস্যা নাই। আমরা তো গতকাল বলেছি, কারোর জন্য আমরা ওয়েট করব না। একজন দিয়ে আমরা ক্লাস করাবো, এবং প্রতিটা বেচে ক্লাসগুলো থাকবে ওই ইউটিউবে এবং ফেসবুকে। তো কেউ যদি আসতে না পারে টাইম মতো, সে পরে দেখে নিবে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে বা আমাদের এই যে প্ল্যাটফর্ম গুলোতে যুক্ত থাকলে সে যে কোনো ভাবে দেখে নিতে পারবে। এখানে কন্ডিশন দুটো, একটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে আপনি শিখতে গেলে, হ্যাঁ। ভিডিও তো অভাব নাই, ইউটিউব প্লে লিস্টে বিভিন্ন ধরনের, আপনার ফেসবুকে তো এই ধরনের ভিডিওর অভাব নাই, কিন্তু সিকোয়েন্স মেনটেন না করা, কারো গাইডলাইন না পাওয়া, এই জন্য শিখতে পারে না। তো এখানে যারা গ্রুপে আছে তারা গাইডলাইন পাবে, এবং সিরিয়াল মেনটেন করে বিভিন্ন ক্লাসের যে সিরিয়াল, হ্যাঁ, বিভিন্ন টপিকের যে সিরিয়াল, এগুলো পাবে। তো এইভাবে তারা শিখতে পারবে, এবং পরবর্তীতে যারা রেগুলার টাইমে আসতে পারবে না, পরে আসে শিখে যাবে। তবে অ্যাক্টিভিটিসটা আমার একটু মানে কর্ণগোচর হইতে হবে। আমি যদি অ্যাক্টিভিটিসটা না দেখি, যেমন বেস 7-এ অলরেডি আমি ক্লাস বন্ধ করে দিয়েছি, এটা গত ক্লাসে বলেছি। একটা বেসে দেখা যাচ্ছে যে কেউ নাই, অ্যাক্টিভ কেউ নাই, তো ওই বেসটা আমি চালু রাখবো না, হ্যাঁ, অন্য একটা বেস শুরু করে দিব। কথাটা বুঝছেন? তো এই জন্য 2-4 জন হলে আমরা বেসটা নিয়ে কন্টিনিউ করবো, সমস্যা নাই। আমরা কিন্তু 100 জনের জন্য বসে থাকবো না। এই গ্রুপে অলরেডি 100 জনের কাছাকাছি আছে, সবাই কিন্তু শিখবে না। 100 জন থেকে অনেকেই দেখবেন যে জোরে পড়ে যাবে, অনেকেই
মাঝপথে চলে যাবে। অনেকেই দেখতে আসছে, অনেকে আসলে অনেকে মনে করছে যে কালকে বলছি না ওই যে ক্লিক মিলিক করে ইনকাম করা, এই ধরনের আবার অনেকে আছে। তারা অনেকে যে ফ্রিল্যান্সিং শব্দটা শুনলে মনে হয় যে তাদের মনে হয় যে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে না শুরুতেই। এটা এভাবে পসিবল না। এই জিনিসগুলো তো আপনাকে স্কিলড হইতে হবে, দক্ষ হইতে হবে, আপনাকে কাজ শিখতে হবে। ঠিক আছে? কাজ শিখলে আপনি কেউ আপনাকে বাধায় রাখতে পারবে না। আপনার পরনির্ভর হইতে হবে না। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনার ইনকামের রাস্তার অভাব হবে না। বাট কাজ না শিখে যদি আপনি যদি ওই যে ক্লিক মিলিক করে ইনকাম করতে চান, তাহলে কিন্তু যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে এখানে যুক্ত হবে তারা চলে যাবে, সমস্যা নেই। আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধকতাটা দূর করা। মানে শুরুতেই যে টাকা দেওয়া, শুরুতেই যে মানে কি করবে দিশেহারা হয়ে থাকা, এটা থেকে একটা লাইনে আসা। হ্যাঁ, টাকা ছাড়া একটা সেক্টরে মানে প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক আছে? আমি চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের ফটিকছড়ি আমার বাড়ি। ক্লাসের ব্যাপারে কোনো কথা আছে যে আমরা যতটুকু আমি বলেছি এর মধ্যে কেউ কি বুঝেন নাই কিছু আছে, মানে এরকম কোনো প্রশ্ন আছে? জি, হ্যাঁ হ্যাঁ পাবেন। এটা লাইভ হচ্ছে, এই যে ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ হচ্ছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। ক্লাসটা কেটে লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, এটা দেখতে পারবেন। এবং এটা ইউটিউবে থাকবে প্লেলিস্ট আকারে। আপনার বেজ 8 নামে একটা প্লেলিস্ট পাবেন ইউটিউবে, সেখানেও দেখতে পাবেন। যে যেখান থেকে সুবিধা দেখে নিবেন। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা রাখতেছি আজকের জন্য। এবং চেষ্টা করবেন যে 10:30টায় একটু অ্যাক্টিভ থাকার জন্য। তাহলে হচ্ছে কি আপনার ক্লাসগুলো গ্যাপ যাবে না। গ্যাপ গেলে কিন্তু আপনি আগায় যেতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।